বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে আলোচনা করছে না সরকার, অভিযোগ মান্নার। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিফ প্রসিকিউটরের চিঠি, র্যাবের বিলুপ্তি চেয়ে প্রসিকিউশনে আবেদন লিমনের। ঢালাওয়ার গায়েবী মামলায় বিব্রত সরকার, বলেছেন আইন উপদেষ্টা। বাংলাদেশকে নিয়ে গুজব ও অপপ্রচার চলছে, মন্তব্য নাহিদ ইসলামের। আজারবাইজানে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। তার নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নতির আশাবাদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিতর্কিত কোনো ব্যক্তি যাতে উপদেষ্টা হিসেবে নিয়োগ না পান সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন সংস্কারের বিষয়গুলো শেষ করতে পারে সে ব্যাপারে সহনশীলতা দেখাতে হবে। সব সমস্যার জন্য রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন, নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। অন্যান্য সরকারগুলোর দিকে না তাকিয়ে নিজেদের মতো করে দেশ পরিচালনা করে সংস্কারের পরামর্শ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, সব জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া, সেদিকে নজর দিতে হবে। সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে এবং সেগুলোকে যেন মানুষ ফিল করে যে সরকার কাজ করছে। দ্বিতীয়ত হচ্ছে যে এমন কিছু করা সঠিক হবে না যেটাতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয়। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। যে সমস্ত সংকট আজকে আমরা মোকাবেলা করছি, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, এর অনেকাংশই থাকবে না যদি একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি, আমরা পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য আছে সেই সংস্কারগুলো আগে করা প্রয়োজন। দেশের জন্য যার যতটুকু অবদান বিএনপি তা স্বীকার করে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সিকান্দার ইমান। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিবুর রহমান প্রথম এদেশের গণতন্ত্রকে হত্যা করে। আমরা আপনাদেরকেও চিনে রাখছি, আপনারা কারা, আপনারা শেখ হাসিনারই দোসর। আপনারাই আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছেন, আপনারা অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছেন, আপনারা উপদেষ্টার পদে বসে আছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের পথে হাঁটতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হোক, যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটি সরকার হবে, যেই সরকারেই জনপ্রতিনিধি এবং যে সরকারি সংসদ যাবে, যেই দলীয় সংসদে যাবে, তারাই বাংলাদেশের মূল সংস্কার করবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার যা প্রয়োজন তাই সংস্কার করুন। এদিকে প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে বাইরে রেখে যে বয়ান দেয়া হচ্ছে তা জাতি মেনে নেবে না। যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সে সংস্কারগুলো আগে করা প্রয়োজন। তারেক রহমান সাহেব সেটা অনুধাবন করেছেন, আমরা বিএনপি সেটা অনুধাবন করেছি, আমরা সেটা ধারণ করেছি এবং আমাদের এই যে সংস্কার প্রস্তাবগুলো সেখান থেকে এসেছে। হাসিনা যাওয়ার আগে আমরা জানি বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেটার সিদ্ধান্ত আমরা হাসিনা পালানোর আগে নিয়েছি এবং সেই সমস্ত সংস্কারের চিন্তা এসছে। তখন থেকে আমরা একটি নতুন বাংলাদেশ চাই বলে আমরা আগে ভাগে এগুলো চিন্তা করেছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করতে চাই।
অন্য কোনো পথ নয়, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় নিতে হবে বলে জানান বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপি সবসময় জাতীয় ঐক্য চায়। এই স্লোগান সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দরকার, যা বর্তমান সরকার করছে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংবিধান পুনর্লিখন অথবা সংশোধনে বিএনপির কোনো বাধা নেই। এদিকে ভারত আওয়ামী লীগকে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। মানবাধিকার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে সংবিধান সংস্কারে রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তুলে ধরেন নেতারা। এ সময় নেতারা বলেন, রাজনৈতিক দলের কথাগুলো ছাত্ররা ধারণ করেছে, তাই শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সরকারের কাছে সংবিধান সহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংস্কারের আহ্বান জানিয়েছেন তারা। তবে শিক্ষার্থীদের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কেন তৈরি হয়েছে সেদিকে নজর দেওয়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের নেতাদের। আমরা চেয়েছি নিরপেক্ষ একটা নন পার্টিজান একটা সরকার হবে, কিন্তু কারা উপদেষ্টা হবেন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলাপ আলোচনা হয়নি। তো ফলে সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমার জন্য একটা অশনি সংকেত কিনা। শেখ হাসিনা টেলিফোন করে বলেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে, সেই মিছিলে কেউ কেউ হামলা করলে ওইটা দেখাবেন ট্রাম্প সমর্থকরা হামলার শিকার হচ্ছে, এটা ওনার লিঙ্ক আছে, উনি সেইখানে পৌঁছে দিবেন। ব্যাপারটা এতটাই স্টেজ যে ইন্ডিয়া টুডে ওইটার ছবি করে ফেলেছে, কিন্তু ওনার যেদিকে লিক হয়ে গেছে সবাই যে বুঝে গেছেন যে এটা একটা পূর্ব পরিকল্পনা। কত বড় ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে এখন আওয়ামী লীগ ঘটানোর চেষ্টা করছে ভারতের একটা অংশের কিংবা শাসকদের সহায়তা নিয়ে। মুক্তিযুদ্ধ ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরস্পর বিরোধী নয় বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, যে সমাজ পরিবর্তনের সাথে তাল মিলাতে পারবে না সে সমাজ পিছিয়ে যাবে। আমরা যারা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল বলে নিজেদের আমরা মনে করি, সেখানে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। আমরা সবাই কিন্তু এই পরিবর্তনগুলোর কথা বলছি, কিন্তু প্রশ্ন সেখানে না। প্রশ্ন হচ্ছে আমরা কথা কি শুধু মুখে বলছি না, যখন আমাদের উপরে দায়িত্ব এসে পড়েছে বিভিন্ন সময় বিগত 53 বছর আমরা কি সেই দায়িত্বগুলো পালন করেছি সেটাই। সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা দরকার, যা বর্তমান সরকার করছে না। একেবারে ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছি দেশের যতগুলো স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দল, সোশ্যাল অর্গানাইজেশন, আরও যারা সবাই বলেছে এই সরকারকে আমরা সমর্থন করি। এর আগে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, খন্দকার মোশতাক বলেন, কোনো সরকারকে অন্য দল কখনো সমর্থন জানিয়েছিল? আর একটা সরকারকে সব দল সমর্থন জানাবার পরেও 3 মাস রাজনীতি চালাবার পরে 2টা উপদেষ্টা নিয়েছে, সেই ঝগড়া। তারপরে আবার আমাদের সাথে কথা বলছে না। এই যে 10টা কমিশন করলো, সেই 10টা কমিশন কি দেবে? প্রস্তাব দেবে। আমরা সেদিন গেলাম গণতন্ত্র মঞ্চ, প্রধান উপদেষ্টাকে বললাম যে আপনারা আগে প্রস্তাব তৈরি করে আমাদের কাছে দিচ্ছেন কেন? আমাদের সাথে কথা বলেন, কথা বলে প্রস্তাবটা তৈরি করেন। বলে তাই তো করবো, তাই করছি কি? অন্তর্বর্তী সরকারকেই কেন সব কাজ করতে হবে এমন প্রশ্ন তুলে মান্না বলেন, রাষ্ট্র সংস্কার কোনোদিন শেষ হয় না। নির্বাচিত সরকারকে বাকি কাজে দায়িত্ব দেওয়ার তাগিদ নাগরিক ঐক্যের সভাপতির। ফরুক বাবু, বাংলাভিশন, ঢাকা। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় হত্যা, গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়া 45 জন পলাতক আসামিকে গ্রেফতার করে আগামী 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দিয়েছেন আদালত। এসএম ফয়জের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে পুলিশ, র্যাব, বিজিবি। ক্ষমতায় টিকে থাকতে গুলি করার নির্দেশ দেয় শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে ঝরে যায় 1500 তরতাজা প্রাণ। গুলি,
সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এমনকি দমন নিপীড়নও দমাতে পারেনি আন্দোলন। উল্টো ছাত্র জনতার তোপের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে ট্রাইব্যুনাল। ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছে। আমাদের যে এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় গণহত্যা ও লাশগুমের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গণহত্যায় সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একটা তরুণকে আহত অবস্থায় তার আরেক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে। সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। কোনো নির্দোষ পুলিশ কর্মকর্তাকে হয়রানি করা হবে না, এমন নিশ্চয়তা দেন তাজুল ইসলাম। তবে যাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে র্যাবকে সন্ত্রাসী প্রতিষ্ঠান হিসেবে বিলুপ্ত করতে ও সুষ্ঠু বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে আবেদন করেন লিমন। পরে লিমন সাংবাদিকদের জানান, সকল আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তৎকালীন র্যাব 8-এর সদস্যরা হত্যা চেষ্টা করে ব্যর্থ হন। সন্ত্রাসী আচরণ করা এবং এই রাষ্ট্রীয় বাহিনীটিকে বিলুপ্ত করা উচিত। অপরাধীদের শাস্তি নিশ্চিত করে ক্ষতিপূরণের দাবিও করেন লিমন। 2011 সালের 23 মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দার হাটে র্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে তার পা কেটে ফেলতে হয়েছিল। আমি মামলা করছি এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। অজস্র অপরাধ আছে র্যাবের বিরুদ্ধে, চাঁদাবাজি, গুম, খুন, অনেক। তো তাই র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। ঢালাও আর গায়েবী মামলায় সরকার বিব্রত জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, 5 আগস্টের পর থেকে এখনও বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবী মামলা দায়ের করে আসছে। এই সংকট মোকাবেলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। জানান, বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে। 2008 সালে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয় বলে মন্তব্য করেন তিনি। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে আইন উপদেষ্টা বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও কমিশন যেভাবে কাজ করেছে তাতে সরকার আশাবাদী। এ সময় দ্রুতই কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেওয়ার কথা জানান কমিশনের সদস্য, সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলি। আইনের মাধ্যমে করতে চাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা টামলা দিচ্ছি না,
সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গত ৩ মাসে গণমাধ্যম অবাধ, মুক্ত ও স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারছে। কেউ বাধা সৃষ্টি করেনি, যা গত ১৫ বছরে সম্ভব ছিল না। এই অবস্থা যাতে অব্যাহত থাকে সেজন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। সেখানে সবার মতামত নেওয়া হবে। বিকেলে টেলিভিশন মালিক, সম্পাদক ও প্রতিনিধিদের সাথে সচিবালয় বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে নিয়ে এখনও অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। সঠিক তথ্য তুলে ধরে গণমাধ্যম গুজব প্রতিরোধে কাজ করবে এমন আহ্বান জানানো হয়। জানান, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার। সাইবার সিকিউরিটি আইন বাতিলের মতো অন্যান্য ফ্যাসিস্ট আইন সংশোধন হবে গণমাধ্যম সংস্কার আইনে। সাংবাদিকদের বেতন যথাসময়ে প্রদানে মালিকপক্ষকে আহ্বান জানায় মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ বলেন, যাচাই বাছাই ভুল ত্রুটি হয়ে থাকলে তা পুনর্বিবেচনা করা হবে। পে চ্যানেল, টিআরপি এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের চার্জ সহ বিভিন্ন দাবি পরবর্তীতে যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে, তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। গণমাধ্যম সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয়েই গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ ক্রমেই কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে। আন্তর্জাতিক মিডিয়াতে এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলন COP29-এ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তুরস্ক, দুবাই, ভুটান ও মালদ্বীপ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি জলবায়ু সংকট সমাধানের সম্ভাব্য উপায় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলাপ আলোচনা করেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়া তাকে অভিনন্দনও জানান বিশ্ব নেতারা। বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে পূর্ব ইউরোপের দেশ আজারবাইজানের বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। ২৯তম আসরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু সহ বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এক ধরনের গ্লোবাল সেলিব্রিটির মতো তাকে যে ট্রিট করা, সেটা তো আমাদের এই গ্লোবাল স্টেজে হয়। ওনার ক্ষেত্রে সেটা হচ্ছে, সবাই আসছেন, কথা বলছেন এবং উনি এই ফাঁকে ফাঁকেই বাংলাদেশের কথা বলছেন। বাংলাদেশে যে অভূতপূর্ব একটা সারপ্রাইজিং সেগুলো নিয়ে কথা বলছেন। উনি বাংলাদেশের রিফর্মের যে ইনিশিয়েটিভ তারা আমরা নিচ্ছি ট্রেনিং প্রোগ্রাম, সেগুলো নিয়ে কথা বলছেন এবং অনেকে বাংলাদেশে সফর করার জন্য বলছেন যে আসেন, দেখেন বাংলাদেশে কী চেঞ্জ। তারপরে ফিফার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, রুয়ান্ডার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, অনেকগুলো একটু আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে বা WHO প্রেসিডেন্ট পিজির সাথে। এরকম বাংলাদেশ এখানে যারাই আসছেন সবাই এসে তার সাথে অন্তত তাকে দেখতে, তাকে এসে কুশল বিনিময় করছেন, কথা বলছেন। এটা বাংলাদেশের জন্য একটা অভূতপূর্ব বিষয়। বুধবার সম্মেলনের তৃতীয় দিনে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকার প্রধান। জলবায়ুর ক্ষতি থেকে পৃথিবীকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন নোবেলজয়ী এই অধ্যাপক। সম্মেলনের তৃতীয় দিনে অন্য দেশের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোজন বা প্রশমনের মতো গদবাঁধা শব্দের ফুলঝুরি নয়, জলবায়ুর পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় পর্যাপ্ত অর্থের সংস্থান চান ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধিরা। কিন্তু এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত সহ প্রভাবশালী দেশের সরকার প্রধানরা অংশ না নেওয়ায় এবারের সম্মেলন কতটা ফলপ্রসূ হয় সেটা এখন দেখার বিষয়। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, বাকু, আজারবাইজান।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি এখন কঠিন সময় পার করছে। কিছু ভুল ত্রুটি আছে, তবে সেগুলোকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে না দেখার আহ্বান জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা আরও জানান, জুলাই বিপ্লবে নিহত আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ বিষয়ে সরকারের সাথে বিশ্বব্যাংকের আলোচনা হয়েছে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। এখনো পূর্ণাঙ্গ তালিকা না হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন 1423 জন আর আহত হয়েছেন 22,000-এরও বেশি। মঙ্গলবার রাজধানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির অধীনে প্রকল্প সংশ্লিষ্ট নিহত আহত পরিবারভুক্ত সদস্যদের দেওয়া হয় আর্থিক সহায়তা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক খারাপ সময় পার করছে, তবে এ থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। আমরা একটা কঠিন সময় দিয়ে পার হচ্ছি, সবাই কঠিন দায়িত্ব আমাদের কাছে পড়েছে। আমরা ভুল ত্রুটি করছি, এই ভুল ত্রুটি বিশালভাবে আপনারা এসে করবেন না, ম্যাগনিফাই করবেন না। এটা আছে ভুল ত্রুটি, আমরা শুধু করবো, বাট প্রোঅ্যাক্টিভভাবে যদি ভুল ত্রুটিগুলো আপনারা জানবেন, আমরা সংশোধন করবো। জুলাই বিপ্লবে আহত ক্ষতিগ্রস্তদের আয়ের ব্যবস্থা ও কর্মসংস্থান নিশ্চিত করার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি যে যাদের চিকিৎসা হচ্ছে, পুরোপুরি হয় নাই, সেই চিকিৎসা আমরা শেষ করতে পারবেন। সাথে সাথে ভবিষ্যতে যে পরিবারের জন্য যারা আহত হয়েছে তাদের নিজস্ব কার্যক্রম এবং নিজস্ব যে আয় করার যে সংস্থা, সেগুলো আমরা করতে চেষ্টা করবো, সেটা আমাদের একটা অঙ্গীকার। তবে আমার অনুরোধ থাকবে এসডিএফের প্রতি, যে অর্থটা বিশ্বব্যাংক দিয়েছে, কিন্তু এটা বাংলাদেশ সরকারকে দিয়েছে এবং বাংলাদেশ সরকার থেকে আপনাদেরকে দিচ্ছে, এটা যদি যথোপযুক্ত ব্যবহার হয়। জুলাই বিপ্লবে নিহত ছাত্র জনতাদের সবসময় স্মরণে রাখতে হবে বলে মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেটা তো নিউজ পেপারে আসবে না। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক ও সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়। সকালে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন পরিকল্পনা শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রকল্পের কাজের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হবে সরকার। আর পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন ও জনগণকে যুক্ত করা হবে, নেওয়া হবে তাদের মতামত। প্রকল্পের জন্য নির্ধারিত সময় কোনোভাবেই বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, সময় বাড়লেই ব্যয় বাড়ে। এর সাথে দুর্নীতি জড়িত বলে অভিযোগ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। নিয়োগ, ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়। সোজা কথা, এই দুর্নীতি কমানোর তো প্রজেক্ট এই যে টেন্ডারিং প্রসেস, এটার একদম কোনো সর্বোৎকৃষ্ট নিয়ম বলে কিছু নাই। যেভাবে করে টেন্ডারিং চলছে, একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটাকে তো ভাঙতে হবে। পাবলিক প্রকিউরমেন্ট রুলে কোথায় কোথায় ব্যর্থতা আছে, কোথায় কোথায় সংযোজন বিয়োজন করলে আসলে এই সিন্ডিকেটটা অন্তত কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, সেটা বুঝবার জন্যই আজকের এই আলোচনা। হয়রানিমূলক মামলাগুলো আইনিভাবেই মোকাবেলা করেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার হবে তার অতীত কর্মকাণ্ডের জন্য। দেশকে বিক্রি করে বিএনপি কিছুই করবে না বলেও জানান হুমায়ুন কবির। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার। আন্তর্জাতিকভাবে কাজ করা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে ব্যক্তিগত সফরে এসেছেন। মুখোমুখি হয়েছিলেন বাংলা ভিশনের। কথা বলেন তারেক রহমানের বাংলাদেশ আসা প্রসঙ্গে। তারেক রহমান সাহেব নিজেই চান যে ডিউ লিগ্যাল প্রসেসেই ওনার আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক, এবং যারা অধিকাংশ মামলা তো এগুলো ভুয়া, জালিয়াত মামলা, হয়রানিমূলক মামলা, দেয়ার ইজ নো জেনুইন মামলা। আপনি যদি দেখেন 15 বছর আওয়ামী লীগ ছিল, তার আদালত, তার কোর্ট, তার স্বৈরাচারী জুডিশিয়াল প্রসেস, এত পার্টিসান জুডিশিয়াল প্রসেস তো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এই স্বৈরাচার হাসিনা যেভাবে তৈরি করে রেখেছিল, তো এই 15 বছরে have they been able to prove anything? Nothing. পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিষয়ে ভাবনার কথা জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক এই উপদেষ্টা। হাসিনা তো has fled the country.
তো যে পালিয়ে যায় এর অবস্থান কোনো দেশই তাকে গ্রহণ করতে চাচ্ছে না। All doors have been closed because she is almost like a pariah. বুঝছেন pariah কি মানে? সে তো pariah থেকে আরো worse situation, সেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল who will be tried before the criminal court. ওই দিকেই তো সব যাচ্ছে। সে মানে তার কর্মকাণ্ড ভারতের জন্য লজ্জাজনক, ভারতের টেরিটরি ইউজ করতেছে। বিএনপি দেশকে বিক্রি করে কিছু করবে না, তো এটা টান পূরণ না। উই উইল ডু ইট অন আওয়ার টার্মস। আমরা মিউচুয়াল রিলেশনশিপ চাই অন দ্য বেসিস অফ রেসপেক্ট, and we will we will talk and cooperate from a mutual respect point of view as well as from a position of strength. বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে পারিবারিক সিদ্ধান্তই চূড়ান্ত বলেও জানান হুমায়ুন কবির। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের মুক্তি ও অনুপ্রেরণার শীর্ষক আলোচনা সভা হয়েছে রাজধানীতে। সকালে রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের এর আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল আছে। বিএনপির এই নেতা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ও শিক্ষা সচিবের সাথে বৈঠকে শিক্ষার্থীদের 3 দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি AKM রাকিব জানান, বৈঠকে তাদের দাবির বিষয়ে উপদেষ্টা সহ সবাই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। প্রকল্পের বর্তমান পিডিকে বরখাস্তের আশ্বাস দেওয়া হয়। চলমান প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের বিষয়ে মন্ত্রণালয় কাজ করবে। কেরানীগঞ্জে জমি অধিগ্রহণ সহ সব কাজ চলমান থাকবে। এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, সেনাবাহিনীকে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের আপত্তি নেই। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা, তো সেই দাবির লক্ষ্যে আমরা প্রথম পিডিকে বরখাস্ত করা, আজকের মধ্যে ওনারা এটা করবেন এবং নতুন পিডি হিসাবে সাবেক আর্মি নিয়োগ দিবেন এবং উনি এসে এটা তত্ত্বাবধান করবেন। আর এর সাথে সাথে ডিপিপি প্রণয়ন করবেন দ্বিতীয় প্রজেক্টের জন্য এবং ওইটাও সেনাবাহিনীকে দিবে, এইটা উল্লেখ থাকবে। তো আমি মনে করি যে আমাদের দাবি পূরণ হয়েছে এবং আমাদের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে, সুতরাং আমরা আমাদের আলটিমেটাম থেকে সরে যাচ্ছে। তারা চাচ্ছে সেনাবাহিনী দ্বারা তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত, তাতেও কোনো সমস্যা নাই। তারা যদি সেটা চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বা স্বায়ত্তশাসিত অনেকাংশেই, তারা যদি সেটা চায় তাহলে ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ের কোনো এতে আপত্তি নেই, বরং আমরা সহায়তা করব। এবার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। নির্বাচনের ডেডলাইন দিতে এত দ্বিধা সংকোচ কেন? বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের বসিয়ে রাখা হয়েছে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে এক জনসমাবেশে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। নিজ দলের কর্মীদের রেখে শেখ হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সন্ধ্যায় নরসিংদীর রায়পুরায় এক ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। BIHRM এর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও কমপ্লেন্সের 5ম কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সিদ্দিকী। এ সময় 8টি ব্যাচের শতাধিক শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়। উপস্থিত ছিলেন এলিট পেইন্ট বোর্ড সেক্রেটারি মুরাদ হোসেন, অ্যাসিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেট পরিচালক বাহাউদ্দিন মিয়া, নাদেরা ফার্নিচারের AGM নাজমুল আলম, ANR গ্রুপের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আফজাল হোসেন, IC মেডিকেলের চিফ অ্যাডভাইজার আব্দুল হাই সহ অন্যরা। IDP মার্কেটের 25 বছর পূর্তি উপলক্ষে 6 দিনব্যাপী বৃহত্তম কম্পিউটার মেলা সিটি IT মেগা ফেয়ার 2024 শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁয়ে আকর্ষণীয় সব অফার নিয়ে এ মেলার আয়োজন করেছে BCS কম্পিউটার সিটি। মেলা চলবে 16 নভেম্বর পর্যন্ত। মেলার উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সফুর খান। এ সময় উপস্থিত ছিলেন রায়ান্স আইটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড PLCর পরিচালক মোহাম্মদ
জসিমউদ্দিন খন্দকার, ইউনাইটেড কম্পিউটার সেন্টারের ম্যানেজিং পার্টনার সরোয়ার মাহমুদ খান, বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এএল মজহার ইমাম চৌধুরী, আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান। বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলীর নেতৃত্বে এফবিসিআই এর প্রশাসক হাফিজুর রহমানের সঙ্গে আলোচনা সভা হয়েছে। এ সময় এফবিসিআই এর কার্যালয়ে স্টিল ও রি-রোলিং সেক্টরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আরও উপস্থিত ছিলেন বিএসএমওএ এর চেয়ারম্যান শেখ ফজলুর রহমান বকুল সহ অন্যরা। সারা দেশে চলছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। ডাবল মিলিয়ন অফারে এবার ওয়ালটন রেফ্রিজারেটর কিনে 20 লাখ টাকা পেয়েছেন মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ আলী। জেলার গাংনী বাজারে রাশেদ আলী ও তার পরিবারের হাতে টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে আলোচনা করছে না সরকার, অভিযোগ মান্নার। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিফ প্রসিকিউটরের চিঠি, র্যাবের বিলুপ্তি চেয়ে প্রসিকিউশনে আবেদন লিমনের। ঢালাও আর গায়েবী মামলায় বিব্রত সরকার, বলেছেন আইন উপদেষ্টা। বাংলাদেশকে নিয়ে গুজব ও অপপ্রচার চলছে, মন্তব্য নাহিদ ইসলামের। আজারবাইজানে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, তার নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি উন্নতির আশাবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।